আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে পাসপোর্টের জন্য আবেদন করবেন, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা ব্যাংক ড্রাফট করবেন, সে কমপ্লিট একটি প্রসেস বা সে কমপ্লিট একটি টিউটোরিয়াল নিয়ে কিন্তু আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে একদম নির্ভুলভাবে দেখিয়ে দিব যে কিভাবে আপনি নিজেই আপনার পাসপোর্ট অথবা আপনি অন্য কারো পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে সে ওয়েবসাইটে আসার পর আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সেই অ্যাকাউন্ট থেকে আপনি সর্বমোট 6টি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, যদি ফ্যামিলি মেম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু একটি অ্যাকাউন্ট দিয়ে একের অধিকের অ্যাপ্লিকেশন করবেন। যদি ভিন্ন ভিন্ন মেম্বারের থাকে বা ভিন্ন ভিন্ন পার্সনের থাকে তাহলে কিন্তু এই কাজটি করবেন না, ঠিক আছে? যার যার জন্য অ্যাপ্লিকেশন তার একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যদি একই ফ্যামিলির যদি কয়েকজন থাকে সেক্ষেত্রে একই অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 6টি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এখান থেকে চলে আসতে হবে ফার্স্টে অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে চলে আসতে হবে। এখান থেকে আপনি এই যে বাংলাদেশে অ্যাপ্লাই করতে আমরা করতেছি কিনা, যে সেখান থেকে ইয়েস বাই ডিফল্ট দেওয়া থাকবে, এটি অবস্থায় থাকবে। তারপর এখান থেকে সিলেকশন করতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট। তো এখান থেকে ধরুন আমার ঢাকা, ওকে। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট বর্তমানে থাকেন সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার থানার নেম, পুলিশ স্টেশন, আপনার এরিয়ার, এটা কিন্তু বর্তমান ঠিকানা ওয়াইজ যাবে। পাসপোর্ট সেই অফিসে জমা দিতে হবে যে অফিসে আপনি বর্তমান ঠিকানা দেবেন, মানে যেখানকার ঠিকানা আপনি বর্তমান দেখাবেন। তো এটা হচ্ছে আমার বর্তমান ঠিকানার থানা। তো অটোমেটিকলি চলে আসছে যে আমাকে কোথায় গিয়ে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আসতে হবে, কোথা থেকে আমার পাসপোর্টটি কালেক্ট করতে হবে। দেখুন এখান থেকে অফিসের নাম চলে আসছে। যদি আমি এটা চেঞ্জ করে দিই অন্য একটা দিয়ে, সাপোজ আমি থানাটাকে চেঞ্জ করে দেখি, দেখুন এখান থেকে আমার পাসপোর্ট অফিসের নামটাও চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো কোন পাসপোর্ট অফিসে আপনাকে যেতে হবে সেটা এখান থেকে অটোমেটিকলি চলে আসবে, ওকে। আমি থানাটাকে সিলেকশন করে ফেললাম। তারপর এখান থেকে আমাদের যেতে হবে কন্টিনিউ অপশানে। তারপর এখান থেকে আপনাকে একটি ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিটা আপনার অ্যাক্টিভ আছে এরকম একটি ইমেল আইডি দেবেন, কেননা এই ইমেলে আপনার এখন একটা ভেরিফিকেশন কোড যাবে, ওকে। তো ইমেল আইডি দেওয়ার পর এখান থেকে আই এম হিউম্যান একটা টিকমার্কের অপশন পাবেন, জাস্ট ক্লিক করে দেবেন, এটা টিকমার্ক হয়ে যাবে। দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখন আপনাকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং আপনাকে বেসিক কিছু তথ্য দিতে হবে। তো আপনি এখন এখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে আপনার এই প্রোফাইলে লগ ইন করতে পারবেন, ওকে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ড যখন সেট করবেন তখন সেটা যাতে 6 ক্যারেক্টারের বেশি হয় এবং আপনার লোয়ার কেস মানে ছোটো হাতের ওয়ার্ড, বড় হাতের ওয়ার্ড এবং কি স্পেশাল ক্যারেক্টার থাকে, এরকম একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন, ওকে। তো পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম। তারপর সেখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন। তো ফার্স্টে এখানে আসছে ফুল নেম অ্যাজ পার NID/BRC হচ্ছে বার্থ সার্টিফিকেট, ওকে। তো এখানে দেখুন আমার লেখার কোনো সুযোগ নেই, কেননা এই যে এখান থেকে গিভ নেম এবং সার নেম যখন আমরা দিব তখন অটোমেটিকলি এখানকার নামটা আমার ফিল আপ হয়ে যাবে। তো এখন আমি আমার নামটাকে দিয়ে দিচ্ছি। তো গিভ নেম হচ্ছে আপনার নামের ফার্স্ট পার্টটা, তো এখন আমি আমার নামের ফার্স্ট পার্টটাকে দিয়ে দিচ্ছি। তার সার নেম হচ্ছে নামের লাস্ট পার্টটা, তো আমি নামের লাস্ট পার্টটাকে দিলাম। দেখুন এখান থেকে ফুল নেমে অটোমেটিকলি আমার দুইটা একত্রিত হয়ে চলে আসছে। তো এখানে অনেকে একটি প্রশ্ন থাকে, যদি কারো আইডি কার্ডে সিঙ্গেল নাম থাকে, শুধু ইসমাইল, আগে বেশি কিছু নেই, তো সেক্ষেত্রে সিঙ্গেল নামে পাসপোর্ট করার জন্য শুধু সার নেম ব্যবহার করবেন, কেননা গিভেন নেম হচ্ছে অপশনাল। তো যদি কারো নামের একটা পার্ট থাকে সেক্ষেত্রে সেটা সার নেমে দিতে হবে, আর দুইটা পার্ট থাকলে এভাবে ভাগ করে দেবেন, ওকে। তারপর হচ্ছে এখান থেকে আপনি একটি ফোন নাম্বার দেবেন, ওকে। তো এখানে আপনি যে ফোন নাম্বারটি দেবেন সেই ফোন নাম্বারটা আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে। আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে। ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আই এম হিউম্যান এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ওকে। এখানে দেখুন আমি যে ইমেলটা ব্যবহার করেছি সেই ইমেলে একটি তারা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠিয়েছে, এখন আমাকে সেই লিঙ্কটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এখন আমরা আমাদের ইমেলে চলে যাই, ওকে। দেখুন আমাদের মেলটা কিন্তু চলে আসছে, ওকে। যে নো রিপ্লাই থেকে যে এখান থেকে আমার মেলটা আসছে, যে এই নামে আসছে নো রিপ্লাই। এখন আমি মেলটাকে ওপেন করব। ওপেন করে এই যে এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন লিঙ্ক, এই লিঙ্কে সিম্পলি আমি এখান থেকে ক্লিক করে দেব। দেখুন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, ওকে। এখন আমি সিম্পলি সাইন ইন করতে পারবো। তো এখন আমি আবার আগের জায়গায় আবার চলে আসি, ওকে। এখন আমি সাইন ইনে চলে যাই, ইমেল আইডি দিব এবং আমি যে পাসওয়ার্ডটা তখন সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটাকে দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে আই এম হিউম্যান এখানে টিকমার্ক করব। তারপর এখান থেকে সাইনিং অপশানে ক্লিক করব, ওকে। আমার অ্যাকাউন্টে সাইনিং হয়ে গেছে। এখন আমি আমার মূল কাজ শুরু করব। তো আমি আমার অ্যাকাউন্টটা খুলে ফেললাম। এখন আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করব। তো পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট একটি অপশন দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক।
ক্লিক করার পর এখান থেকে আপনার পাসপোর্ট টাইপ অর্ডিনারি নাকি অফিসিয়াল। তো আমরা যারা সিভিলিয়ান, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সবাই অর্ডিনারি দিব। আর যারা অফিসিয়াল হচ্ছে আপনার গভর্নমেন্ট যে পাসপোর্টগুলো হয়, যে গভর্নমেন্ট যে অফিসাররা যে পাসপোর্টগুলো ইউজ করে, সেটা হচ্ছে আপনার অফিসিয়ালি পাসপোর্ট। ওকে, তা যারা আপনার নর্মাল বিভিন্ন মানে বেসরকারি কাজ, বিজনেস বা স্টুডেন্ট, ঠিক আছে, ওই সমস্ত কাজ করি, তো তার আমরা সবাই অর্ডিনারি পাসপোর্ট ইউজ করব। ওকে, মানে অপশানটাকে রাখবো। রাখার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন, তো আপনি যার নামে অ্যাকাউন্টটা খুলেছেন, যদি সেই ব্যক্তিরই আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ অপশানে ক্লিক করলে এখান থেকে তার নামটা চলে আসবে। আর যদি আপনি অন্য কারোর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, ওকে, তাহলে এইটা টিকমার্ক করবেন না। এখন আপনি এখান থেকে সিম্পলি তার নামটাকে লিখবেন। ওকে, যে নামে করতে চান সেই নামটাকে দেবেন। তা আমি যেই নামে অ্যাকাউন্টটা করেছিলাম সেই নামেই পাসপোর্ট করব। এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ অপশানে ক্লিক রাখবো। তারপর এখান থেকে জেন্ডার, আপনার জেন্ডারটাকে সিলেকশন করে দেবেন। তারপরে চলে যাবেন এখান থেকে সিলেক্ট প্রফেশন, তো আপনি কী করেন, আপনি যে কাজটা করেন সেই কাজটা এখানে দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন পাসপোর্ট করার জন্য কিন্তু কিছু ডকুমেন্ট লাগবে, তার মধ্যে কিন্তু একটা আপনার পেশার প্রমাণ লাগবে। যদি আপনি বিজনেস করে থাকেন আপনার ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনাকে স্টুডেন্ট কার্ডের কপি দিতে হবে, যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার আইডি কার্ড অথবা এনওসি সাবমিট করতে হবে। ওকে, মানে যে কাজটি করেন না কেন প্রমাণ দিতে হবে। আর যদি কোনো প্রমাণ আপনি দিতে না পারেন বা আমি আপাতত কিছু করি না, সেক্ষেত্রে কিন্তু একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আনএমপ্লয়, ঠিক আছে, এটা হচ্ছে বেকার। তো এই অপশনটা যদি আপনি সিলেকশন করেন তাহলে আপনার চাকরির প্রমাণ হিসাবে আপনাকে কিচ্ছু দিতে হবে না। আর যদি অন্য কোনো কাজ করে থাকেন সেই কাজের নামটাকে দিয়ে সেই ডকুমেন্টটাকে সাবমিট করবেন। যেমন আমি স্টুডেন্ট, ঠিক আমি স্টুডেন্ট অপশনে ক্লিক করলাম, স্টুডেন্ট কার্ডটাকে আমি শো করবো। দেন চলে যাব সিলেক্ট রিলিজিয়ান, এখান থেকে আপনি আপনার রিলিজিয়ানটাকে সিলেক্ট করে ইসলাম সিলেক্ট করে ফেলাম। তারপর এখান থেকে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করেছেন এখান থেকে কিন্তু অটো সেট হয়ে আছে। যদি ওই যে ফর অ্যাপ্লাই মাই সেলফ না দিতাম সেক্ষেত্রে এখানে একটি ফোন নাম্বার আমি লেখার সুযোগ পেতাম। যেহেতু অ্যাকাউন্ট যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা চলে আসছে, প্রবলেম নেই। এখন আমি চলে যাব সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, তো আপনি আপনার এনআইডি কার্ডে বা আপনার প্লেস অফ বার্থ যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন। ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পর এখান থেকে আপনার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা এখানে প্রথমত আপনি আপনার সালটাকে দিবেন। দেন এখান থেকে আপনি আপনার মান্থটাকে সিলেকশন করে ডেটটাকে দিয়ে দিবেন। ওকে, দেন এখান থেকে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, তো আপনি কীভাবে দেশের নাগরিকত্ব লাভ করেছেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমি হচ্ছে জন্মসূত্রে বাই বার্থ। ওকে, তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো প্রথমে আমি দিব পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে আমাকে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ক্ষেত্রে একটি কথা বলে নিই, আপনি পাসপোর্ট যদি আপনি সাপোজ আপনি ঢাকাতে থাকেন, বর্তমানে আপনি ঢাকাতে পাসপোর্ট করবেন। ওকে, বর্তমান ঠিকানা আপনি ঢাকায় ব্যবহার করবেন। আর আপনার স্থায়ী ঠিকানা আপনার যেটা আছে সেই স্থায়ী ঠিকানা আপনি এখানে দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু দুই জায়গাতে ভেরিফিকেশন হবে, ঠিক আছে, নতুন পাসপোর্টের ক্ষেত্রে দুই জায়গাতে ভেরিফিকেশন হবে। আপনি বর্তমান ঠিকানা ভেরিফিকেশন আসবে, প্লাস স্থায়ী ঠিকানা ভেরিফিকেশন যাবে। আর যদি দুইটা আপনার সেম অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনি একই অ্যাড্রেস ইউজ করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে একটি কথা আমি বলে নিই, কেউ যদি ঢাকায় থাকেন, যদি তাদের স্থায়ী কোনো প্রপার্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্থায়ী ঠিকানা ঢাকা ব্যবহার করবেন না। যদি আপনি স্থায়ী ঠিকানা ঢাকা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই প্রপার্টিটা আপনাদের নিজেদের হতে হবে, ঠিক আছে, আপনাদের নিজেদের বাড়ি হতে হবে বা জমি থাকতে হবে, কিছু একটা নিজেদের থাকতে হবে। ভাড়া হিসাবে মানে ভাড়াটিয়া হিসাবে কিন্তু আপনি স্থায়ী ঠিকানা বর্তমানে এই পাসপোর্টে ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন আপনাকে কিন্তু ভেরিফিকেশনে কিন্তু একটা প্রবলেমে পড়তে পারেন। তো অবশ্যই যদি ঢাকাতে নিজেদের প্রপার্টি না থাকে অবশ্যই একটি স্থায়ী ঠিকানা গ্রামের দিয়ে দিবেন। ওকে, দুই জায়গায় ভেরিফিকেশন হবে। আর যদি প্রপার্টি থাকে অবশ্যই সেম অ্যাড্রেস রাখতে পারেন। তো এখন আমি স্থায়ী ঠিকানাটাকে দিয়ে দিচ্ছি। তো স্থায়ী ঠিকানা ফার্স্ট আমি ডিস্ট্রিক্টটাকে দিব। ওকে, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে এখান থেকে আমাকে হাউস নাম্বার দিতে বলছে, তো এখান থেকে আমি হাউস নাম্বারটাকে দিব। ওকে, তারপর হচ্ছে কিন্তু রোড ব্লক সেকশন, এটা হচ্ছে অপশনাল। তো এখানে একটি অনেকের প্রশ্ন থাকে, যেমন গ্রামের ঠিকানা লেখার ক্ষেত্রে। তো এখানে তো আমি সাপোজ যদি গ্রামের ঠিকানা লিখে ভিলেজ লিখে আমি গ্রামের নামটাকে দিয়ে দিব। দেন এইখানে আমি কি লিখবো, এখানে কি আমি কোনো কিছু না দিলে, যেমন আমাদের রোড ব্লক সেক্টর কিছু তো নাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে আমি কী দিতে পারি, তো এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, প্রবলেম নেই। আর যদি আপনি স্কিপ করলে মনে করেন যে আপনার প্রবলেম হবে, তাহলে এখানে আপনি আপনার ওয়ার্ড নাম্বার লিখে ফেলতে পারেন বা আপনার এখানে ইউনিয়নের নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে, চাইলে আপনি খালিও রাখতে পারেন, তো এখানে কোনো প্রবলেম হবে না। তো না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা অপশনাল। তো এখান থেকে আমি যেহেতু ঢাকার অ্যাড্রেসই ব্যবহার করতেছি, তো এখান থেকে আমি হাউস নাম্বারটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি রোড নাম্বারটাকে দিব,
এরপর হচ্ছে আমি আমাদের ব্লকটাকে দিব, তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে এলাকার সেকশনটা আছে এটাকে দিব। দেওয়ার পরে যদি আমাদের এরিয়ার কোনো নাম থাকে, যেমন এখান থেকে যেমন আপনার কালাপানি, তারপরে হচ্ছে আপনার আদর্শনগর, ঠিক আছে, এরকম এরিয়ার নাম থাকে। তো যদি এরকম কোনো এরিয়ার নাম থাকে এখান থেকে এরিয়ার নামটাকে লিখে দেবেন। ওকে, আপাতত আমি এতটুকুই দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমার সিলেক্ট পোস্ট অফিস, তো এখান থেকে আপনার যে পোস্ট অফিসের নাম রয়েছে সেই পোস্ট অফিসের নামটাকে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে পোস্ট কোডটা কিন্তু এখান থেকে দেখুন সেম, যেমন মিরপুরে 2টা পোস্ট কোড আছে, একটা হচ্ছে 1216, একটা হচ্ছে 1218। ওকে, তো আপনার যেটা সঠিক পোস্ট কোড সেই পোস্ট কোড আর সেই পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। তারপরে চলে যাবে এখান থেকে পুলিশ স্টেশনে, তো এখান থেকে আপনার যে এরিয়ার পুলিশ স্টেশনের নাম সেটা এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখন আপনার বর্তমান ঠিকানা যদি স্থায়ী বর্তমান সেম থাকে, জাস্ট এই যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পারমানেন্ট টিক মার্ক করলেই সেম চলে আসবে, আর যদি ডিফারেন্ট থাকে আলাদাভাবে লিখে ফেলবেন। তো আমার সেম অ্যাড্রেস, তো টিক মার্ক করে দিলাম। তারপরে চলে যাব এখান থেকে আর সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটাকে দিয়ে দিবেন। ওকে, এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার যদি আগের কোনো পাসপোর্ট থাকে এখান থেকে ইয়েস আই হ্যাভ, যদি এমআরপি পাসপোর্ট থাকে এমআরপি পাসপোর্ট অপশনে ক্লিক করে সেই তথ্যগুলো দিয়ে দিবেন। আর যদি ই পাসপোর্ট থাকে এখান থেকে ই পাসপোর্ট অপশনে ক্লিক রাখবেন। আর যদি কোনো পাসপোর্ট না থাকে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট ক্লিক করবেন। ঠিক আছে, যদি আগের কোনো পাসপোর্ট আপনার না থাকে। ওকে, এখন আমরা চলে যাব সরাসরি এখান থেকে, মানে যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি সেই তথ্য রাখতে পারেন, আর না থাকলে জাস্ট নো আই ডোন্ট হ্যাভ। ওকে, এখন চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো চলে আসছি নেক্সট স্টেপ। এখান থেকে আপনার বাবা এবং মায়ের তথ্য দিতে হবে। তো এখান থেকে বাবার নামটাকে ফার্স্টে দিয়ে দিবেন। নাম দেওয়ার পর বাবার প্রফেশন, বাবা কি করে, যদি বিজনেস করে থাকে বিজনেস, চাকরি, যদি মারা যায় সেক্ষেত্রে, যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে আদার্সটাকে দিয়ে দিবেন। যদি মারা যায় সেক্ষেত্রে আদার্স, আর যদি কোনো কাজ করে থাকে সেই কাজের ইয়াটাকে দিয়ে দিবেন, নামটাকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এখান থেকে বাংলাদেশি। তারপর হচ্ছে তাদের আইডি কার্ডের নাম্বার। তো এখান থেকে একটি কথা বলে নিই, যাদের বয়স কম, যেমন আপনার 2002 সাল, 5 সাল, ঠিক আছে, বা 10 সাল, 15 সাল, 2000 সালের পরে, তো তাদের ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাবা এবং মা উভয়েরই এনআইডি কার্ডের নাম্বারটা সার্ভারে দিয়ে দিবেন। যেহেতু অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। যেটা সাজেস্ট করবো, বয়স কম থাকলে বাবা মার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে মায়ের নাম দিবেন। তারপর হচ্ছে মা কী করে সে প্রফেশনটাকে দিয়ে দিবেন। ওকে, হাউস ওয়াইফ। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এখান থেকে জাতীয়তাকে দিয়ে তার আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। আর যদি না দিতে চান স্কিপ করতে পারেন। তারপর এখানে কোনো কিছু করার দরকার নেই, যারা চলে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখান থেকে আপনি ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন ম্যারিড, অবিবাহিত থাকলে সিঙ্গেল, এছাড়া যদি আপনার ডিভোর্স হয়ে থাকে বা বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে অপশন এখানে রয়েছে। তো অবশ্যই এখানে ম্যারিড যদি দিয়ে থাকেন আপনার স্পাউসের এনআইডি কার্ড এবং কাবিননামা কিন্তু শো করতে হবে। ওকে, তো এখন আমি সিম্পলি আমি এখান থেকে সিঙ্গেল রেখে দিলাম। আর যদি এখান থেকে ম্যারিড দিই, যেমন দেখেন এখান থেকে আমার স্পাউসের তথ্যগুলো কিন্তু দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি সিঙ্গেল রাখলাম। তারপর চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তো আপনার পাসপোর্টে কিন্তু একজন ব্যক্তির নাম থাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে। তো এখানে কার নাম রাখবেন, প্রথমত সে আপনার সম্পর্কে কী হয় সেটাকে দেবেন। তো ধরুন আমি বাবারটাকে রাখবো, তো ফাদার। ওকে, ফাদারের নামটা চলে আসবে। এখন আপনি এখান থেকে ফাদারের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি ঠিকানাটাকে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর কন্ট্যাক্ট নাম্বারটাকে দিয়ে দিবেন, এখানকে যে ব্যক্তির নাম দিয়েছেন ইমার্জেন্সিতে তার কন্ট্যাক্ট নাম্বারটা। তারপর এখান থেকে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো এখন আপনি পাসপোর্টটা কত বছরের জন্য করবেন, 5 নাকি 10? যদি 10 বছরের করে থাকেন 10 ক্লিক রাখবেন, আর 5 বছরের করতে থাকলে 5। এখন আছে কত পেজের করবেন, তো এখানে একটু আপনার কত টাকা লাগে একটা বিষয় রয়েছে। ঠিক আছে, তো যেমন 48 পেজের 5 বছরের জন্য ফি হচ্ছে আপনার 4025 টাকা। 48 পেজের 10 বছরের জন্য ফি হচ্ছে 550 টাকা। এটা হচ্ছে রেগুলার, যেটা হচ্ছে 21 দিনে ডেলিভারি হয়। আর যদি আপনি 64 পেজেরটা করেন, 10 বছর 64 পেজ, সেক্ষেত্রে আপনার ফি চলে আসবে 8050 টাকা। আর যদি 64 পেজের 5 বছরের জন্য করেন তাহলে আসবে 6325 টাকা। ওকে, তো কত পেজের করবেন আর কত বছরের করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে অনেকে কনফিউশন থাকতে পারে, আসলে 48 আর 64 এটা আসলে এত পেজ বা পেজের এখানে পার্থক্যটাকে। তো যারা হচ্ছে বেশি আপনার ট্রাভেলিং করতে পছন্দ করে, যেমন আপনি প্রতি মাসে কোনো না কোনো দেশে আপনি ট্যুর দিতে যান, তো তাদের জন্য মূলত 64 পেজটা, যেখানে পেজ অনেক বেশি থাকে। আর 10 বছরও তো কম না, কেননা 10 বছরে যদি আপনি 30টা দেশে আপনার ভ্রমণ করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার 30টা ব্ল্যাঙ্ক পেজ লাগবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে 64 পেজ নিতে পারেন। আর যদি আপনি নর্মালি কোনো কাজের ক্ষেত্রে বাইরে যাবেন বা মাঝে সাঝে তেমন একটা রেগুলার না, তো তাদের জন্য হচ্ছে 48 পেজ বেস্ট। ঠিক আছে, আর যারা হচ্ছে বারবার বিদেশ যেতে পছন্দ করে বা ভ্রমণ করে তাদের জন্য মূলত 64 পেজেরটা।
তো এখন আমি 48 পেজ 10 ইয়ার 10 বছর টাকা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবো। তো এখন আসি আপনার পাসপোর্টটা কী টাইপের চাচ্ছেন, রেগুলার নাকি এক্সপ্রেস। তো আপনি রেগুলার ডেলিভারিতে ফি আসবে এই যে 5750 টাকা। যদি এটা আমি এক্সপ্রেস মানে আর্জেন্ট করি সেক্ষেত্রে ফি আসবে 8050 টাকা। তো আর্জেন্ট আর রেগুলার কত দিনের আপনার পার্থক্য থাকে। তো রেগুলার যেটা পাসপোর্ট ডেলিভারি হয় সেটা হচ্ছে, বা যদি সব কিছু নর্মালি চলে আসে সেক্ষেত্রে 21 দিনের মাথায় পাসপোর্টটা পেয়ে যাবেন, সর্বোচ্চ গেলে 1 মাস, এরই বেশি লাগার কথা না। আর যদি আর্জেন্ট করেন সেক্ষেত্রে 7 দিন, যদি একটু লেট হয় 14 দিন, 7 থেকে 14 এর বেশি লাগার কথা না, এর মধ্যে পাসপোর্টটা আপনি হাতে পেয়ে যাবেন। আর যদি ভেরিফিকেশনে কোনো ঝামেলা হয় বা যদি কোনো ডকুমেন্টে আপনার প্রবলেম থাকে সেক্ষেত্রে একটা টাইম লাগতে পারে, সেটা হচ্ছে আপনি যে কোনো টাইম এটা হতে পারে, কারণ এরকম অনেক রকমের প্রবলেম পড়ে, যেমন ডকুমেন্ট ঠিকঠাক থাকে না বা আপনার ইউআরকে পাঠিয়ে দেয়, তো সেক্ষেত্রে একটু টাইমটা লেন্দি প্রসেস হয়ে যেতে পারে। বাট নর্মালি সব কিছু ঠিকঠাক থাকলে যে টাইমগুলো বললাম সেই টাইমের মধ্যে ম্যাক্সিমাম ডেলিভারি হয়ে যায়। তো আমি আপাতত রেগুলার করবো, জাস্ট রেগুলার। তারপর সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, আমি কবে যাবো এটা। তো শুধু ঢাকার মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়, ঢাকার বাইরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো প্রয়োজন পড়ে না। আপনি সিম্পল এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে সাবমিট করতে পারবেন। যেহেতু আমাদের একটা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে, তো এখান থেকে আমি যেই ডেটটা যেতে পারবো সেই ডেটটা আমি এখানে ক্লিক করব। কখন যাবো একটা টাইম আমি দিয়ে দিব, ফর ধরুন 11টা 10-এর দিকে যাব। ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে আমার এই টাইমে হয়তো প্রবলেম আছে, তো আমি একটু টাইমটাকে চেঞ্জ করে ফেলি। ওকে, মাঝে মাঝে সার্ভার এরকম ঝামেলা করে, তো যদি দেখেন যে এরকম প্রবলেম করে সেক্ষেত্রে টাইমটাকে একটু আপপিচ করে নেবেন। ওকে, দেখুন আমারটা কিন্তু তারপরে স্টেপ আমাদেরকে চলে গেছে। এখন আমি এখান থেকে সুন্দর করে রিভিউ দিব, সব কিছু আমার ঠিকঠাক আছে কিনা ভালো করে চেক করবো। যদি কোনো ফল্ট থাকে এখান থেকে দেখুন প্রত্যেকটা আপনার ক্যাটাগরির মধ্যে মানে প্রত্যেকটা আপনার তথ্যের মধ্যে এখান থেকে এডিট নামে একটি অপশন রয়েছে। এডিট অপশনে ক্লিক করলে আপনি সেই পেজে নিয়ে যাবে, আপনি সেখান থেকে কারেকশন করতে পারবেন। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ডিক্লারেশনে টিক মার্ক করে সাবমিট করে ফেলবেন। তো এখন এখানে একটি প্রশ্ন কথা রয়েছে, যদি দেখেন যে সাবমিট করার পর আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করাইতে হবে। আপনি কিন্তু আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট, যে আইডেন্টি ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই আইডেন্টি ডকুমেন্ট সার্ভারে থাকা অবস্থায় কিন্তু আপনি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো অবশ্যই সাবমিটের আগে ভালো মতন চেক করে তারপর সাবমিট করবেন। যদি ভুল পান এখনই কারেকশন করেন, সাবমিটের পর ভুল দেখতে পেলে সেটা কিন্তু কারেকশন করা যাবে না, সেই অ্যাপ্লিকেশনটা ফর্মটাকে ক্যান্সেল করে নতুনভাবে আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, তো আপাতত আমার কোনো ভুলভ্রান্তি কিছু নেই, জাস্ট এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, তো এখন আসেন আমি পেমেন্টটা কি অফলাইনে করবো নাকি অনলাইনে করবো। তো আপনাদেরকে কি আমি সাজেস্ট দিতে চাই, যদি কেউ অনলাইনে পেমেন্ট দিতে চান তো সেক্ষেত্রে অনলাইন পেমেন্ট এখান থেকে পেমেন্ট করবেন না। হ্যাঁ, আপনি অনলাইনে করবেন বাট এখান থেকে করবেন না। এখান থেকে করলে কী হবে জানেন, যদি এখান থেকে আপনি পেমেন্টটা করেন না, আপনি এই অ্যাপ্লিকেশনে আপনাকে একটি নাম্বার দেবে, ঠিক আছে, এই যে ওডিআই একটা নাম্বার দেবে, এই নাম্বারের উপরে আপনার পেমেন্টটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, এখানে দেখুন কি লিখেছে, কৌশন cancellation of online paid application / registration will lost payment and is not refundable। যদি কোনো কারণে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়, আপনি সাবমিট করলেন, ডকুমেন্টে ফল্ট আছে বা আপনি টাইমলি যেতে পারেন না, কোনো কারণে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়েছে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাকাটা কিন্তু চলে যাবে। ওকে, এই টাকাটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না, তখন আপনি যে টাকাটা ব্যাক পাবেন সেই কিন্তু সুযোগ নাই, সেখানে কিন্তু তারা বলে দিয়েছে যদি আপনি এখান থেকে পেমেন্ট করেন। আর যদি আপনি ব্যাংকে পেমেন্ট করেন তাহলে কিন্তু টাকার কোনো প্রবলেম হবে না। এছাড়া আপনি অনলাইনেও পেমেন্ট করলে আপনার টাকার কোনো ক্ষতি হবে না। সেই প্রসেসে কীভাবে পেমেন্ট করলে আপনার টাকার কোনো ক্ষতি হবে না, আপনি অনলাইনে করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপাতত এখান থেকে আমরা এই সিস্টেমে পেমেন্ট করব না, আমরা এখান থেকে অফলাইন পেমেন্ট অপশানে ক্লিক করে দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিন। ওকে, তো এখানে দেখুন একটা কিন্তু পেমেন্টের সিস্টেম আমাকে দেখিয়ে দিয়েছে যে এই চালান একটা কিন্তু পেমেন্টের মেথড আমাকে এখানে শো করেছে। তো এটা কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে চলে যাব। ওকে, আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই আপনার যে নামটি দেখতে পাচ্ছেন, নামে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার প্রিন্ট সামারি, ওকে, এখান থেকে আপনি আপনার প্রিন্ট সামারিটাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের শিডিউলটা এটা অবশ্যই আপনাকে নিতে হবে। তারপর এখান থেকে আপনি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করলে আপনাকে ফর্ম দিয়ে দিবে। এই 3 পেজের ফর্মটি আপনাকে নিতে হবে, টোটাল এখানে 4টি পেজ। এছাড়া আপনাকে এই ফর্মটি কিন্তু তারা আপনার ইমেলের মধ্যেও পাঠিয়ে দেবে, যেমন দেখেন এখানে আমার ইমেলের মধ্যে কিন্তু এই ফাইলটি চলে আসছে। ওকে, 2টা ফাইলই আমার চলে আসছে, তো ইমেলও আসবে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যেভাবে আপনার সুবিধায় আপনি ডাউনলোড করে নেবেন। তো এখন আসি পেমেন্টটাকে কীভাবে করবো। ওকে, তো পেমেন্ট করার জন্য সিম্পল এখান থেকে চলে যাবেন, এই দেখুন পাসপোর্ট ফি নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন 2 নম্বরে যে অপশানটা রয়েছে
অফলাইন ক্যান বি পেইড অ্যাট এনি গভর্নমেন্ট অর প্রাইভেট ব্যাঙ্ক থ্রু এ চালান ফর সেলফ। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এই যে ফার্স্ট ক্লিক হেয়ার ফর পেমেন্ট ফর সেলফ পেমেন্ট, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে পাসপোর্ট ফি, এখানে পাসপোর্ট ফি অপশানটাকে রাখবেন। তারপর এখান থেকে আপনি যে কত বছরের জন্য পাসপোর্টের আবেদনটা করেছেন, সেই যেমন আমি 48 পেজের জন্য করেছিলাম ই পাসপোর্ট ইস্যু 48 পাতা। ওকে, আমি 5 বছর নাকি 10 বছর কত ইয়ার জন্য করেছিলাম, তা আমি করেছিলাম 10 বছরের জন্য 21 কার্য দিবস, মানে নর্মাল ছিল। ওকে, ক্লিক, এখান থেকে আমার ফিটা চলে আসছে। ওকে, এখন আমি দিব ওকে। ওকে দেওয়ার পর এখান থেকে আমাকে কী করতে হবে, এই যে এখান থেকে ব্যক্তি একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার দিব, ডেট অফ বার্থ দিব, দেওয়ার পরে এনআইডি অপশানে ক্লিক করব। যদি আমার এনআইডি কার্ড মানে সার্ভারে থাকে, যদি আইডি কার্ডটা ব্যবহার করতে, এখান থেকে চলে আসবে যে এনআইডি ভেরিফাইড একটা অপশান চলে আসবে, বা এখানে লেখা আসবে যে আপনার এনআইডির সার্ভারে অন্তর্ভুক্ত রয়েছে। যদি লেখাটি দেখতে পান, তখন এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার, ইমেল আইডি এবং এখান থেকে যেমন দেখুন অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে, ট্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন। এখান থেকে পেমেন্ট করে দেবেন, একটা 1 পেজের চালান পেয়ে যাবেন। জাস্ট সেই চালানটি আপনারা পেমেন্ট আপনার ডকুমেন্ট মানে পেমেন্ট স্লিপ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ঠিক এই প্রসেসে আপনারা যদি পেমেন্ট করেন, আপনার যদি অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যায়, কোনো প্রবলেম নেই, আপনার টাকার কোনো ক্ষতি হবে না। কেননা এখানে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশন OID নাম্বার দিয়ে পেমেন্ট করছি না, এখানে আমরা করতেছি আমাদের এনআইডি কার্ডের নাম্বারের দিয়ে পেমেন্ট। যদি আপনি ব্যাংকে পেমেন্ট করতে যান, ব্যাংকেও কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারের উপরে থেকে পেমেন্ট হয়, যে কারণে কিন্তু টাকার কোনো প্রবলেম হয় না। তো এটা কিন্তু সেম প্রসেস। তো অনলাইনে পেমেন্ট করতে চাইলে আমি যেটা সাজেস্ট করবো, এই সিস্টেমে পেমেন্টটা করেন। তো এখন আসে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো পাসপোর্ট করার জন্য যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে অনলাইন আবেদন ফর্ম, যেটা 4 পেজের ফর্ম আমি আপনাকে দেখিয়েছি, সেই ফর্মটাকে লাগবে। টাকা যে জমা দিয়েছেন সে রিসিপ্ট, ঠিক আছে, ব্যাংক থেকে যদি অনলাইনে করেন একটা রিসিপ্ট পাবেন, সেটা প্রিন্ট আউট, ব্যাংক থেকে করলে ব্যাংক থেকে স্লিপ দেবে, সেই স্লিপটা। আগের পাসপোর্ট থাকলে সে পাসপোর্টের কপি লাগবে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি প্লাস মূল কপি। তারপর হচ্ছে আপনার পিতামাতার এনআইডি কার্ডের কপি লাগবে, যদি বয়স থাকে বেশি, যেমন অনেকের বয়স হচ্ছে 1980, 70, 85, তো তাদের ক্ষেত্রে এনআইডি কার্ড পিতামাতা না দিলে হবে। বাট যাদের জন্মসাল 2000 থেকে শুরু আজ পর্যন্ত, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পিতামাতার আইডি কার্ড দিয়ে দেবেন। আর বিয়ে হয়ে থাকলে সেক্ষেত্রে স্পাউস, স্বামী স্ত্রী যার করবেন তার এনআইডি কার্ড। তারপর হচ্ছে কাবিননামা, যদি বিবাহিত হয়ে থাকেন, যদি কাবিননামা থাকে কাবিননামার কপি নিয়ে যাবেন। যদি আপনার বয়স অনেক বেশি থাকে, যদি কাবিননামা না থাকে বা অনেক বয়স বেশি আপনার 50, 60, ঠিক আছে, বা 45, যদি কাবিননামা না থাকে সেক্ষেত্রে ওয়াইফের আইডি কার্ড শো করবেন। তো কাবিননামা একদম যে বাধ্যতামূলক তা নয়, যদি থাকে নিয়ে যাবেন। তারপর হচ্ছে চাকরির প্রমাণে, যে অ্যাপ্লিকেশন করার টাইমে যে বলেছিলাম যে কাজ করেন সেই প্রমাণ, সেই চাকরির একটা প্রমাণ নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি, মানে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, যে কোনো একটা বিলের কপি নিয়ে গেলে হবে। তো এই হচ্ছে মূলত আপনার ই পাসপোর্টে অনলাইনে অ্যাপ্লিকেশন করার প্রসেস, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে পেমেন্ট করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।